এদিকে বিজেপির কেন্দ্রীয় পদ থেকে সরিয়ে দেওয়া হলো অনুপম হাজরাকে। 2020 সাল থেকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদে ছিলেন বোলপুরের প্রাক্তন সাংসদ। দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। বেসুরে গাইছিলেন অনুপম। এক নাগারে রাজ্য নেতৃত্বের সমালোচনা করা, তৃণমূলের মঞ্চে যাওয়া, সমাজ মাধ্যমে দলকে অস্বস্তিতে ফেলার মতন মন্তব্য করে চলেছেন অনুপম। কিছুদিন আগে তার ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা সরিয়ে নিয়ে তাকে বার্তাও দেওয়া হয়, কিন্তু তারপরেও দমানো যায়নি অনুপমকে। এরপরেই গতকাল দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে জাতীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। পার্টির সিদ্ধান্ত আমাকে সরিয়ে দিচ্ছে এক সময়, তো পার্টির পরিবর্তন হতেই থাকে। যেটা ঠিক মনে করেছেন কেন্দ্রের লোকেরা সেটা করেছেন। এই দলটাতে খানিকটা স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে এরা চলে। এরা একজন যা বলে দেবে সেই কথাই সবাইকে বলতে হবে। এর বাইরে গেলেই সত্যি কথাটা প্রকাশ পেলেই তারা হয় সাসপেন্ড হবে, নয় দল থেকে বহিষ্কৃত হবে। এটাই তো পরিণতি ছিল, সেটা তো আমরা আগেই জানতাম এবং এই নিয়ে আমরা আলোচনাও করতাম। তো এবার দেখা যাক যে পরবর্তী পদক্ষেপ তিনি কি গ্রহণ করেন, বা অন্যান্য নেতারা যারা তার সাথে ছিলেন তারাই বা কী পদক্ষেপ গ্রহণ করেন। এই চিন্তাভাবনার পরে আমরা দল চিন্তাভাবনা করব। জেলা নেতৃত্ব আছে, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে, শুদ্ধিকরণ সাপেক্ষে রাজ্য নেতৃত্বের অনুমতির ক্রমে তিনি আসতে চাইলে আসতে পারেন। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বিগলে নজর রাখবো এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে। মালদায় ফের শুট আউট, বড় খবর এই মুহূর্তে। মালদায় ফের শুট আউট। ভোর রাতে কালিয়াচকের শাহবাজপুরে যুবককে লক্ষ্য করে চলল গুলি। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি। ভোর রাতে ভুট্টা খেতে তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। সুব্রতোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। সুব্রতোষ, কাকে গুলি করা হয়েছে, কি পরিচয় তার, কে গুলি করেছে, কেন গুলি করেছে, অনেকগুলো প্রশ্ন উঠছে। দেখ, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে তার নাম, সে একজন, এই যুবক মূলত হচ্ছে একজন ফেরিওয়ালা, কাপড়ের ফেরিওয়ালা জাভেদ শেখ। শাহবাজপুরের বাড়ি এবং জাভেদ শেখ যুবক, সে বেশিরভাগ সময় ভিন রাজ্যে বা অন্যান্য জেলাতে গিয়ে সে কাপড় নিয়ে যায়, কাপড়ের বিক্রি করে। এবং গত কয়েকদিন হলো সে বাড়িতে এসেছিল। ভোর রাতে সে যখন বাইরে বেরোয়, বাইরে তার বাড়ির পাশেই ভুট্টার ক্ষেত রয়েছে, সেই ভুট্টার ক্ষেতে ওখানে হঠাৎ করে ও দেখতে পায় যে একদল লোক জড়ো হয়ে, মানে সন্দেহজনকভাবে কিছু একটা আলোচনা করছে, জড়ো হয়ে গল্প করছে। সেই সময় সে হঠাৎ করে তাদের দিকে এগিয়ে যায় এবং আচমকায় তাকে গুলি ছোড়ে। এখনো পর্যন্ত যা অভিযোগ, এটাই জানতে পারা যাচ্ছে যে তাকে আচমকা গুলি ছোড়ে। সম্ভবত সে কিছু দেখে নিয়েছে, এরকম একটা বিষয়। এরপরেই তাকে চিৎকার করে লুটিয়ে পড়ে। অন্যান্য লোকজন তারা পালিয়ে যায়। এরপর গ্রামের লোকজন, তার বাড়ির লোকজন তাকে ছুটে আসে, তাকে রক্তাক্ত অবস্থায়, প্রায় অচেতন অবস্থায় তাকে তুলে নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন সে চিকিৎসাধীন। রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় তার কোমরে গুলি লেগেছে। তবে পুরো ঘটনার তদন্ত করছে কালিয়াচক থানার পুলিশ। বেশ নজর থাকবে সুব্রতোষ, নজর রাখো। এদিকে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সান্টা ক্লজের সঙ্গে তুলনা করেছিলেন কলকাতার মেয়র এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এবার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা গেল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের উত্তরাধিকারী বললেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর 1 নম্বর ব্লকে এক অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে চৈতন্যদেবের উত্তরাধিকারী বলে দাবি করেন ব্রাত্য বসু। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা দেবী সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে ছড়িয়ে দেওয়া রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। এবং চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। বিতর্ক কিছু না, কে বিবেকানন্দের সঙ্গে তুলনা করছে, কে মা শারদার সঙ্গে তুলনা করছে, কে চৈতন্যর সঙ্গে, কেউ বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করছে। ঠিক আছে, তুলনা করলে যদি কোনো কাজ হয় ভালোই হয়। তোমরা কোথায় আছো আর ওই মহাপুরুষরা কোথায় আছেন, কেন ওদেরকে ছোট করার চেষ্টা করেন? কলকাতা নয়,
জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গীতা পাঠের আসর বসবে দীঘা, জানিয়েছেন মন্ত্রী অখিল গিরি। দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে পারে এপ্রিল মাসে, এমনটা ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের দিন জেলায় ব্রাহ্মণদের নিয়ে গীতা পাঠের আসর বসবে দীঘায়। রামনগরে তৃণমূলের প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে জানিয়েছেন মন্ত্রী অখিল গিরি। আমরা গীতা পাঠ আমরা এর আগে চণ্ডীপাঠ করবো বলেছিলাম, কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না, যে কোনো কারণেই হোক। আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, আমরা ওখানে শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ করব। 10,000 আমরা 10,000 টার্গেট করছি। এটা কি বিজেপির পাল্টা আয়োজন মনে করছেন? পাল্টা নয়, এটা পাল্টা নয়। আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন চণ্ডীপাঠ তো হয় না, এই জন্য গীতা পাঠ। এদিকে হাওড়ায় ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার, চোর তোলাবাজ লেখা পোস্টার বাঁকুড়ার বিভিন্ন এলাকায়। সাত সকালে এই ধরনের পোস্টার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারের নিচে লেখা প্রচারে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। দেখুন সেই পোস্টার। চলুন একটা ছবি দেখাই, ঘাটালের ছবি। তৈরি হওয়ার 24 ঘন্টার মধ্যেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। রাস্তার মান নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার লোকজন, যারা ওই রাস্তার উপর দিয়ে নিত্যদিন হাঁটেন। কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে ঘাটালের হরিসিংপুর পার্ক থেকে প্রতাপপুর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা। রাস্তা তৈরি হচ্ছে বীরসিংহ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে। ঠিকাদারদের কাজে চরম গাফিলতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘাটালের এসডিও কয়েকদিন আগেই রাস্তা তৈরির কাজ পরিদর্শন করেন। প্রশাসনের নজরদারির পরেও কিভাবে কাজ করছে এই ঠিকাদার সংস্থা, কেন কালো তালিকাভুক্ত করা হবে না ঠিকাদার সংস্থাকে, প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। ছবিটা ভালো করে দেখুন। 24 ঘন্টা হয়নি এই রাস্তা তৈরি হয়েছে, আঙুলের চাপেই পিচ উঠে চলে আসছে। গতকাল পিচ হয়েছে, আজকে উঠে পালিয়ে গেছে। যদিও এসডিও সাহেব এসেছিলেন, ওনারা প্রশাসনিকভাবে বিষয়টা দেখেছিলেন, ওনারা বলে গিয়েছিলেন বিষয়টা ভালো করে করার জন্য, কিন্তু আপাতত দেখা যাচ্ছে যারা কন্ট্রাক্টর তারা তাদের মতন কাজ করেছে। এর ফলে কি হয়েছে, সমস্যাটা সেই গতকাল দিয়েছে, আজ উঠে চলে গেছে। এখন আমরা চাইছি প্রশাসন বিষয়টা দৃষ্টি আকর্ষণ করুক এবং প্রশাসনের বিষয়টা ভালো করে দেখে পুনরায় তবেই এদেরকে কাজ করতে দেওয়ার পারমিশন দেওয়া হোক। যে র্যাবিসটার উপরে ভালোভাবে না দিয়েছে জল, না দিয়েছে আঠা, তার উপরে পিচটাকে বিছি দেওয়া হয়েছে। বিছি দেওয়ার কালীনে পিচটা অটোমেটিক ফুলে উঠে পড়ছে। তাদের লেবার কিছু আসছিল, তাদের লেবারকে কাজ করতে বারণ করা হয়েছে, কারণ বলা হয়েছে যে প্রশাসনিকভাবে আগে নজর দেওয়া হোক, তারপর কাজ হবে, তার আগে কোনো কাজ করা যাবে না। কারণ এই কাজটা এমইডির পক্ষ থেকেই টেন্ডার করা হয়েছিল এবং দেখভালের দায়িত্বে তারা ছিল। তো আমরা জানিয়েছি, এসডিও সাহেব জানিয়েছেন, এসডিও সাহেবের সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথাও হয়েছে। আমরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। যদি এমইডি ব্যবস্থা গ্রহণ না করে আমরা তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং এসডিওর নজরে আমি আনবো। আবারও গ্রামবাসীকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তারা দেখেছেন, আমাদের নজরে এনেছেন বেনিফিশিয়ারিরা, ধন্যবাদ তাদেরকে। আমরা প্রশাসনের পক্ষ থেকে বলতে পারি কাজের নিয়ে কম্প্রোমাইজ হবে না। কাজ সঠিকভাবে গুণগত মান রেখে কোয়ালিটেটিভ কাজ যাতে হয়, তার জন্য পঞ্চায়েত সমিতি এবং বিএসডিএ এই বিষয়ে গুরুত্ব দিয়ে নজর রেখেছে এবং আগামী দিনে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। এক প্রণামেই পদ খোয়ালেন কাঁথির পুরপ্রধান সুবল মান্না। পুরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফার নির্দেশ। নিশ্চয় মনে আছে আপনাদের, সম্প্রতি মঞ্চে শিশির অধিকারীকে প্রণাম করেছিলেন এই সুবল মান্না। তারপরেই সুবল মান্নাকে দল শোকজ করে। কিন্তু হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত কেন? কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। কনিষ্ক, এই একটা ঘটনার পরেই কি এত বড় সিদ্ধান্ত দলের তরফ থেকে, নাকি আগে থেকেই বোধহয় তার একটা বিরুদ্ধে মতামত দল তৈরি করছিল? দেখো, বেশ কিছুদিন ধরে কাঁথি পৌরসভা পরিচালনের ক্ষেত্রে সুবল মান্না তিনি তার একা নায়িকত্ব চালাচ্ছিলেন বলে এমনটাই দলের অন্দরে মত। সেই কারণেই মূলত দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল সহকারী যেসব কাউন্সিলর রয়েছেন তাদের সাথে, তার পাশাপাশি দলের সঙ্গে একটা দূরত্ব বাড়ছিল। কিন্তু সুবল মান্না অকপর টিভি9 বাংলাকে পরিষ্কারভাবে জানালেন তার যে কাজ, তার কাজের দ্বারা যদি দলের কোনো ভাবমূর্তি নষ্ট হয় তার জন্য তিনি ক্ষমা প্রার্থী। সমগ্র বিষয় নিয়ে দল যদি একদম স্টেট কার্ড ওয়েতে চলছে, যেমনটা নির্দেশ আমরা সূত্রের মারফত জানতে পারছি যে তৃণমূলের দল থেকে একদম পরিষ্কারভাবে রাজ্য নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে গতকালই ওনার
ওনাকে কাঁথি পৌরসভাতে গিয়ে তার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার জন্য। যদি তিনি এই বিষয়টা নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা না করেন তাহলে কিন্তু দল তাকে সাসপেন্ড করতে পারে, এমনও কিন্তু সিদ্ধান্ত নেওয়া বেশ নজর থাকবে, কনিষ্ক নজর রাখো। সুবল মান্না তিনি ঠিক কি বলেছেন এই ঘটনার পর শোনাবো। দলের নির্দেশ ছাড়া কোনো সময় কস্মিনকালে দলের প্রতিটি কথা মেনেছি, প্রতিটি কথা আমি শুনেছি এবং দলের বাইরে আমি কখনো যাইনি। আর আমার এই জায়গায় যাওয়ায় দল দেখছেন এবং আমি দলের কাছে বিনম্র আবেদন আমার যদি এই কাজ করায় যদি দলের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী দলের কাছে। এছাড়া আর কোনো কিছু বলতে চাই না। সব সময়টা দেখা হচ্ছে, ভাবছি, চিন্তা করছি, দল একটা ভালো জায়গায় পৌঁছাবে আমাদের সবসময় আশা এবং তার প্রতি নম্রতা রেখেই কথা বলছি। দলের কাছে অপ্রীতিকর ঘটনা ঘটুক আমাকে নিয়ে, আমি এটা কখনোই চাই না। যদি আমার কার্যের কোনো ত্রুটি থেকে থাকে তার জন্য আমি দলের কাছে ক্ষমা চাইছি।